পরীক্ষা অবশেষে এসেই পড়লো। রাতে খাবার শেষে বাসন ধুয়ে রেখে রুমে গিয়ে পড়তে বসলাম। ভালো মতো পড়তেও পারিনি সারাদিনে। সময় হয়ে ওঠে না, একটার পর একটা কাজ লেগেই থাকে বাড়িতে। 9টায় পড়তে বসলাম, কোন ফাঁকে একটাও বেজে গেল বুঝতে পারিনি। চোখ জ্বলে উঠছে, আর বসে থাকলে বোধহয় সকালে উঠতে পারবো না। বাধ্য হয়ে বই খাতা বিছানার পাশে রেখে শুয়ে পড়লাম ধপাস করে। বিছানায় গা এলিয়ে দিতে সারা রাজ্যের ঘুম এসে ভিড় করলো আমার চোখে। রোদের ঝাপটা এসে চোখে পড়তেই জানলার কাচ ভেদ করে কালো জানলা অফ করতেই ভুলে গেছিলাম, কিন্তু মনে হচ্ছে এটা অফ না করেই ভালো হয়েছে। কিন্তু তাও অনেক দেরি হয়ে গেছে। যেখানে আমি 6টার আগে উঠে পড়ি সেখানে আজ অনেক দেরি করে ফেলেছি। আমার একটা ঘড়ি আছে, সেটা হাতে নিয়ে হাতকে উঠলাম। তা বাজে। লাফিয়ে বিছানা থেকে নামলাম। এত বেলা কখন হয়ে গেল? আমার মনে হচ্ছে তো এইমাত্র ঘুমালাম। ওয়াশরুমে গিয়ে কোনো রকমে চোখে পানি দিয়ে দৌড়ে বেরিয়ে এলাম। তাড়াতাড়ি কাজ শেষ করতে হবে। আজকে আমার পরীক্ষা, 10টা থেকে পরীক্ষা। তাড়াতাড়ি কাজটা শেষ করতে হবে। আমি জানি যে এগুলো আমার কাজ, এগুলো কেউ ছুবেও না, সেগুলো সেইভাবেই পড়ে থাক। বাইরে এসে ঝাড়ু নিয়ে দোতলায় চলে গেলাম। উপরে প্রত্যেকটা রুম ঝাড়ু দিয়ে এখন ইহান ভাইয়ের রুমের সামনে দাঁড়িয়ে আছে। সেদিন রাতের পর আর ভাইয়ার সাথে আমার কথাও হয়নি। ভাইয়াকে দেখতে শুধু খাওয়ার টাইমে দেখেছি। এছাড়া ভাইয়া বাসার বাইরে থেকেছে সবসময়। কালকেই মাপুর থেকে জানতে পারলাম ভাইয়া নাকি একটা কলেজে জব নিয়েছে। তারা নাকি ভাইয়াকে অফার করেছিল, তাই ভাইয়াও সেখানে জয়েন হয়েছে। এজন্য আরো বাসায় থাকা হয় না। এটা অবশ্য আমার ভালোই হয়েছে। ওই দিনের পর আর ভাইয়ার সামনে যেতে আমার আরো বেশি লজ্জা লাগে। ভাইয়াকে দেখলে আমার হার্টবিট ফাস্ট হয়ে যায়। কেন এমন হয় বুঝি না। সে তো আমার ভাই, তাকে দেখলে আমার এত লজ্জা কেন পায়? লজ্জায় কুকড়ে থাকি, কিন্তু অদ্ভুত, ভাই আমার ভুল করেও তাকায় না। এই যেমন খাবার যখন টেবিলে রাখি, ভাইয়া খাবার টেবিলে একদম রেডি হয়ে বসে থাকে। কি সুন্দর লাগে দেখতে। ভাইয়ের দিকে তাকালে আমার বুকের ভেতরটা কেমন তোলপাড় শুরু হয়ে যায়। আমি লজ্জায় বুক কুকড়ে ভাইয়ের দিকে আর চোখে তাকাই, কিন্তু অদ্ভুত, ভাইয়া আমার দিকে তাকায়ও না, কথাও বলে না। আগে যেমন ভাইয়ার দেখা হলে হাসতো, একটা দুটো কথা বলতো, কিন্তু এখন ভাইয়া আমার মুখের দিকেও তাকায়। ব্যাপারটা আমার বোধগম্য হয় না, আর আমি এত পাত্তাও দিই না। ওদিকে আমার পরীক্ষার সময় হয়ে যাচ্ছে। 1 সপ্তাহ ভাইয়ার রুমে আসেনি, ঝাড়ুও দেয়নি। কোনোভাবে কাটিয়ে লতাকে দিয়ে ঝাড়ু দিয়েছি। কালকে আমাকে বলে দিয়েছে আর আমার হয়ে ঝাড়ু দিতে পারবে না সে। ওকে নাকি আরো অনেক কাজ করায়। অবশ্য আমার ছাঁচি কাউকে বসে খাওয়ায় না। একটা দীর্ঘশ্বাস ফেলে দরজা খুলে ভেতরে ঢুকে ভাইয়াকে দেখতে পেলাম না। সারা রুমে চোখ বুলিয়ে ভাইয়াকে না পেয়ে কোথায় আছে জানার প্রয়োজনও বোধ করলাম না। তাড়াতাড়ি ঝাড়ু দিতে লাগলাম। তখনই ওয়াশরুমের দরজা খুলে ভাইয়া ওয়াশরুম থেকে শুধু প্যান্ট পরে বেরিয়ে এলো। আমি আচমকা ভাইয়াকে খালি গায়ে দেখে আমার শরীরে কাঁটা দিয়ে উঠলো। ভাইয়ার ফর্সা শরীরে বিন্দু বিন্দু পানি জমে আছে। মাথা থেকে ফোঁটা ফোঁটা পানি নিচে পড়ছে। ভাইয়ার গালে খোঁচা খোঁচা দাড়িতেও পানি লেগে আছে। আমি বিস্মিত হয়ে ভাইয়ার দিকে তাকিয়ে আছি। ভাইয়া আমাকে দেখে চরম অবাক, হয়তো আমাকে আশা করেনি এই সময়। আমি লজ্জায় তাড়াতাড়ি মাথা নিচু করে ফেললাম আর তাড়াতাড়ি ঝাড়ু দিতে লাগলাম। ভাইয়া তাড়াতাড়ি বিছানা থেকে নিজের শার্ট নিয়ে ভেজা শরীরে পড়তে লাগলো। ভাইয়াও হয়তো ওইভাবে আমার সামনে এসে লজ্জা পেয়েছে। আমিও তাড়াতাড়ি কাজ শেষ করে দরজা খুলে বের হতে যাব, তখনই ভাইয়া আমাকে পেছন থেকে ডেকে উঠে। ভাইয়ার কণ্ঠ শুনে আমি ওখানে জমে দাঁড়িয়ে পড়ি। পেছন করার সাহস আর করলাম না। আমার দিকে তাকায়। ভাইয়ার কথা শুনে চমকে উঠলাম, কিন্তু ভাইয়ার কথা অগ্রাহ্য করতে পারলাম না। আমি আস্তে আস্তে ঘুরে দাঁড়ালাম। মাথা নিচু করেই দাঁড়িয়ে আছি। নিজের পায়ের বুড়ো আঙ্গুল ফ্লোরে শক্ত করে চেপে ধরে সেদিকে তাকিয়ে আছি। জি ভাইয়া। ভাইয়া আমার দিকে এগিয়ে এলো। আমি বুঝতে পারছি নিচের দিকে তাকিয়ে থেকে ভাইয়ার পশাফা দেখতে পেলাম, যা আমার দিকে অগ্রসর হচ্ছে। আমার থেকে দুপা পেছনে থেমে গেল। ভাইয়া মৃদু স্বরে আমার দিকে গভীরভাবে তাকিয়ে জিজ্ঞেস করলো, আজকে না তোর পরীক্ষা? আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম। তাহলে পড়া বাদ দিয়ে কাজ করছিস কেন? আমি কি বলবো বুঝতে পারছি না। কি হলো, কথা বলছিস না কেন? আমতা আমতা করেই বললাম, জি, আমার পড়া তো সব শেষ, তাই আর এসব আমি করি না হলে আবার চাচি বকবে। ভাই আমার কথা শুনে একটা দীর্ঘশ্বাস ফেললো বোধহয়। তোর উপর অনেক অত্যাচার করে আম্মু, তাই না? ভাইয়ার কথা শুনে আমি চমকে ভাইয়ার মুখের দিকে তাকালাম। ভাই আমার দিকে অসহায় মুখ করে তাকিয়ে আছে। চাচি আমাকে অত্যাচার নির্যাতন যাই করুক না কেন, তার আশ্রয়েই তো আমি বেঁচে আছি, থাকতে পারছি, খেতে পারছি। তার উপর আমার কোনো রাগ নেই। আমি মুখে হাসি ফুটেই বললাম, কই, আমাকে তো খুব ভালোবাসে চাচি। ইহান ভাই অবাক হয়েই বলল, ভালোবাসে? আমি বললাম, দেখেন না, ভালো না বাসলে কি আর আমি এ বাসায় থাকতে পারতাম? পারতাম না তো। খাচ্ছি পড়ছি সবই তো তাদের জন্যই, তাই না? কিন্তু আম্মু তো তোকে দিয়ে অনেক কাজ করায়, তোর জন্য কষ্ট হয়। করায় তো, তাতে কি? এসব করে আমার খারাপ লাগে না। আর লাগলেই বা কি, এসব ধরতে নেই। অন্যের বাসায় থাকছি, খাচ্ছি, পড়ছি, তাদের টাকায়, সব তো তাদের দয়ে। এসবের জন্য হলেও এটুকু করা দরকার? ভাই আমার মুখের দিকে হা করে তাকিয়ে আছে। আমি চলে এলাম। যাদের খাচ্ছে তাদের দয়ায় আমি বেঁচে, তাদের বদনাম আমি করতে পারবো না ভাইয়া। চাচা আমাকে যতই দূরে ছাই করুক, তবুও তো
তার কাছেই থাকতে পারছি। তারা আমাকে লাথি চাটা দিল, বাসায় তো আশ্রয় দিয়েছে, না হলে কোথায় পড়ে থাকতাম আমি। নিচে আসতে চাচির মুখোমুখি হলাম। চাচি আবার যা আসে তাই বলে বকাবাজি করতে লাগলো। আমি সেসব গায়ে মাখলাম না। রান্নাঘরে গিয়ে দেখলাম আজকের রান্না সব শেষ। বাসন মেজে দিয়ে টেবিলে খাবার দিলাম। সবাই এসে বসেছে। ভাইয়ের দিকে তাকিয়ে আমার নজর আটকে গেল। ভাইয়া সাদা শার্ট পরেছে, হাতে ঘড়ি। কি যে সুন্দর লাগছে দেখতে। আমি হাঁ করে তাকিয়ে আছি। তখনই ভাইয়া আমার দিকে তাকিয়ে হাসলো। আমি অবাক হলাম। কতদিন পর ভাইয়া আমার দিকে তাকিয়ে হাসলো। ইস, কি মিষ্টি হাসি। ভাইয়া হাসলে গালে টোল পড়ে, যা আজকে বোঝা যায়। হালকা দাড়ির জন্য হালকা, কি সুন্দর হাসি। উষা, তুইও আমাদের সাথে খেতে বস। ভাইয়ার কথা শুনে থমকে গেল। চাচির দিকে তাকিয়ে দেখি রেগে ভাইয়ের দিকে তাকানো। ও কেন আমাদের সাথে বসবে? ও রান্নাঘরে বসে লতার সাথে খাবে। ভাইয়া বলল, আমাদের সাথে বসলে সমস্যা কি? আর আজকে ওর পরীক্ষা, আগে খেয়ে কিছুক্ষণ পরে না হয় পরীক্ষা দিতে যাবে। পরে খেলে তো অনেকটা সময় চলে যাবে। চাচি গম্ভীর গলায় বলল, সেসব আমার দেখার বিষয় না। ও আমাদের সাথে খেতে পারবে না বসে। ভাইয়া কিছু বলতে যাবে, তখনই হিমা বলল, মা এমন করছো কেন বলো তো? খেতে দাও না, দিলে কি হয়? আজকে একটু আগেই খাক, পরীক্ষা শুরু হচ্ছে। আজকাল তো ঝামেলা করো না। আমার পাশে বসতো উষা, আয়। আমি সাথে সাথে মাথা নেড়ে বললাম, আপু আমার কোনো দেরি হচ্ছে না, তোমরা খাও, আমি পরে খেয়ে নিব লতার সাথে। আপু আমার কথা শুনলো না, উঠে এসে আমাকে জোর করে টেনে টেবিলে বসায়। আমি চমকে হতভম্ব হয়ে তাকালাম। সবার দিকে তাকাচ্ছি। তখন চাচি চিৎকার করে বলে ওঠে, এই অলক্ষণের বাচ্চা এখানে বসলে আমি এই খাবার টেবিল ছেড়ে উঠে যাব। চাচির কথা শুনে আমার অন্তরাত্মা কেঁপে উঠলো। থমকে আমি টেবিল ছেড়ে উঠে দাঁড়ালাম। চোখ ঝাপসা হয়ে গেল। আমি আর কারো দিকে না তাকিয়ে দৌড়ে নিজের রুমে চলে এলাম। কিরে, মুখটা এত শুকনো লাগছে কেন? মনে হচ্ছে খাসনি কিছু আজ। আর চোখগুলো কেমন ফুলে আছে, যেন কান্না করেছিস। কাল হয়েছে, আজকেও তোর ওই শয়তান চাচি তোকে বলেছে, তাই না উষা? কথাটা আমার দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়ে বলে, নিশা। নিশা আমার একমাত্র ফ্রেন্ড। ওকে কিছু বলার আগেই সব বুঝে যায়। মেয়েটা খুব ভালোবাসে আমাকে। ও জিজ্ঞাসা দৃষ্টিতেই তাকিয়ে আছে আমার দিকে। আমি শুকনো মুখে হাসি টেনে বললাম, কই না তো, কিছু হয়নি আমার। পরীক্ষার জন্য চিন্তা করছি, তাই আমার মন খারাপ। ও পেছন থেকে উঠে এবার আমাকে ঠেলে বেঞ্চের কিনার থেকে ভেতরে ঢুকিয়ে আমার পাশে বসে বলে, একদম আমার সাথে চালাকি করতে আসবে না। আমি খুব ভালো করেই জানি তোর ওই চাচি কিছু করেছে। সকালে খেয়েও আসিসনি তাই না? সত্যি, আমি সকালে খেয়ে আসিনি। খাবো কিভাবে? ওই সবের পরে কি আর খাওয়া যায়? আমি তখন দৌড়ে নিজের রুমে এসে কান্না করেছিলাম। তারপর নিজেই নিজেকে সান্ত্বনা দিয়ে কান্না থামিয়ে ফেলি। আমার নিজেকেই নিজে সান্ত্বনা দিতে হবে, এটাই স্বাভাবিক। আমার তো আর কেউ নেই। তারপর থেকে 9টা বেজে গেছে। তাড়াতাড়ি কোন রকম রেডি হয়ে ব্যাগ নিয়ে বেরিয়ে আসি। আসার সময় একবার আবার নজর টেবিলে গিয়েছিল। অদ্ভুত, তখন দেখতে পেয়েছিলাম ভাইয়া টেবিলে নেই। আমি এত কিছু না ভেবে হেঁটে কলেজে চলে আসি। হেঁটে আসার জন্য আধা ঘন্টার উপরে লাগে। আসার পর ক্লাসে বসি। পরীক্ষা শুরু হতে আরো 15 মিনিট আছে। আর নিশা আসেনি, তাই মন খারাপ করে বসেছিলাম। তার একটু পরে নিশা আসে। আর ও আসার পর থেকে আমাকে মন খারাপের কারণ খুঁজে যাচ্ছে। নিশার কথার মাঝে বেল পড়ে, আর আমার পেছনে গিয়ে বসে পড়েও। আমার পাশের জন এখনো আসেনি। বেঞ্চের দুপাশে দুজন করে বসেছে। স্যার এসে সবার সিটেই খাতা দিয়ে দেয়। মন খারাপ যতই হোক, সেই সব একপাশে ফেলে রেখে পরীক্ষা দিতে মনোযোগী হলাম। 15 মিনিট পর দৌড়াতে দৌড়াতে হাঁপাতে হাঁপাতেই দরজার কাছে এসে দাঁড়ায় আমার পাশের জন। সে নাকি জ্যামে আটকে ছিল। 2 ঘন্টা পরীক্ষার পর বুঝতে পারলাম পেটের ভিতর তীব্র ব্যথা অনুভব হচ্ছে। গলা শুকিয়ে আসছে। সকালে না খাওয়ার জন্য মাথাও ঘুরাচ্ছে। 2 মিনিট চোখ বন্ধ করে লিখতে বসলাম। কোনো রকম 3 ঘন্টা পরীক্ষা দিয়ে বাইরে এসে পানি খেলাম অনেকখানি। যেন এই পানি দিয়ে আজকে পেট ভর্তি করার ইচ্ছা। কিন্তু পানি যতই খাই, পেট তো আর ভর্তি হবে না। ইহান দুটো ক্লাস করিয়ে বেরিয়ে এসেছে। ক্যান্টিনে বসে আছে তিনি। কফি অর্ডার দিয়ে কফি খাচ্ছে। আর উষার কথা ভাবছে। আজকে ওর জন্য উষাকে এভাবে কষ্ট পেতে হলো। ও যদি ওকে খেতে না বলতো, তাহলে ওকে ওসব শুনতে হতো না। উষার চোখের যখন চোখ বেয়ে পড়ছিল, ও কিছুতেই ওর চোখের জল সহ্য করতে পারছিল না। ওর বুকের ভেতর রক্তক্ষরণ হচ্ছিল। কফিতে একবার চুমুক দিয়ে চোখ বন্ধ করতে উষার কান্নামাখা মুখটা ওর চোখের সামনে ভেসে উঠল। মেয়েটার আজকে পরীক্ষা, আর আজকেও এতটাই কষ্ট পেল। নিজেকে খুব অপরাধী লাগছে। চোখ খুলতেই সামনে তাকিয়ে দেখে কলেজের স্টুডেন্ট, সেকেন্ড ইয়ারের কিছু মেয়ে ওর সামনে সিটে বসে সিঙ্গারা খাচ্ছে। আর ওর দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। ওর কিছুটা আনইজি ফিল হচ্ছে। এখানে জয়েন হওয়ার পর থেকে ঝামেলায় পড়েছে। যেখানে যায় মেয়েরা এমন ভাবেই তাকিয়ে থাকে, ওকে যেন এলিয়েন মনে হয়। মেয়েগুলো এমন ভাবেই চেপে ধরে। টিচারদের সাথে কোন স্টুডেন্ট এমন করতে পারে জানা ছিল না। মেয়েগুলো এত গায়ে পড়া, বিরক্তি তো ওর কপাল কুঁচকে আসে সবসময়। কিন্তু সব মেয়ে একরকম না। বিশেষ করে ওর সামনে যে দল বসে আছে, ওই দলটা একটু বেশি বেয়াদব। প্রথম দিন থেকে কেমন চিপকে থাকতে
আসে। আমি তাকাতেই সবগুলো হেসে উঠল। তারপর ওদের মধ্যে মনে হয় লিডার সেই মেয়েটা হাসি হাসি মুখে সামনে দাঁড়িয়ে বলে, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? মেয়েটার দিকে তাকিয়ে হাসার ইচ্ছে ছিল না, তবু হালকা হেসে সালামের উত্তর দিয়ে ভালো আছি বললাম। আচমকা মেয়েটা প্রশ্ন করা ছিল, স্যার আপনি কি বিয়ে করেছেন? মেয়েটার হাবভাব একদমই ভালো লাগছে না। আমি চমকিত হয়ে মেয়েটার দিকে তাকিয়ে আছি। কত বড় বেয়াদব, এসে সরাসরি আমাকে জিজ্ঞেস করছে আমি বিয়ে করেছি কিনা। এদিকে আমি উষার কথা ভেবে মাথা খারাপ হয়ে যাচ্ছে। তার উপর আবার এই নিয়ে যন্ত্রণা। ইহান রেগে দাঁড়িয়ে পড়ে, তারপর গটগট করে ক্যান্টিন থেকে বেরিয়ে আসে। পরীক্ষা দিয়ে বাসায় এসেছি 3 ঘন্টা সময়। আসার পর গোসল করে যা ছিল তাই খেয়ে নিয়েছি। তারপর রুমে এসে পড়তে বসলাম, কারণ কালকেও পরীক্ষা আছে। চাচি বাসায় নেই, আজকে সকালে নাকি সে তার বোনের বাসায় গেছে। আজকে নাকি সেখানেই থাকবে, কাল আসবে। বাসায় এখন আমি একাই। কলিং বেলের শব্দে রুম থেকে বেরিয়ে দরজা খুললাম। দরজার বাইরে দাঁড়িয়ে আছে ভাইয়া। ভাইয়া আমার দিকে একবার অপরাধীর মতো তাকিয়ে উপরে চলে গেল। লতা গোসল করতে গেছে। এখন ভাইয়া খাবে কিনা জানার জন্য আমাকেই যেতে হবে। তাই আমি ধীর পায়ে ভাইয়ার রুমে গিয়ে নক করলাম। ভাইয়া ভেতরে আছে, আমাকে ভেতরে যেতে বলল। আমি ভেতরে না গিয়ে দরজার থেকে জিজ্ঞেস করলাম, ভাইয়া আপনার জন্য কি খাবার রেডি করব? ভাইয়া শার্টের বোতাম খুলছিল। আমি ভেতরে যাচ্ছি না দেখে ওভাবেই ভাইয়া দরজার কাছে এসে আমাকে ভেতরে যেতে বলেছে। আমি ইতস্তত বোধ করতে লাগলাম। বুঝতে পারছি না ভাইয়া ভেতরে কেন যেতে বলছে, কিন্তু ভাইয়ার কথা ফেলতেও পারলাম না। ভেতরে গিয়ে জড়সড় হয়ে দাঁড়ালাম। ভাইয়া আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি নিতে এদিক ওদিক তাকাতাকি করছে। আচমকা ভাইয়া আমার কাছে এসে মুখ ছোট করে সরি বলল। আমি চমকে মাথা তুলে ভাইয়ার মুখের দিকে তাকালাম। ভাইয়া অপরাধীর মতো আমার দিকেই তাকিয়ে আছে, যেন সে খুব বড় অন্যায় করেছে আমার উপর। মানে অবাক হয়ে, সরি, আমার জন্য তোকে সকালে এত কষ্ট পেতে হলো। আমি বিস্মিত হয়ে ভাইয়ার দিকে তাকিয়ে আছি। আমি সত্যিই চাইনি তুই এভাবে মার খাস, অপমানিত হোস মার কাছে। ভাইয়া মুখটা মলিন করে আমার দিকে তাকিয়ে আছে। ভাইয়া আমার জন্য কষ্ট পাচ্ছে, আমাকে সরি বলছে। এই সব কিছুই যেন আমার জন্য স্বপ্ন। আচমকা ভাইয়ার মুখে এই সরিটা শুনে আমার বুকের ভেতরটা তোলপাড় শুরু করে দিল। ভাইয়ার মুখে আমার জন্য কষ্টের ছায়া দেখতে পেয়ে বুকের ভেতরে যেন সুখের অনুভূতি হতে লাগলো। আমি মায়া ভরা চোখে ভাইয়ার দিকে তাকিয়ে আছি। ভাইও আমার দিকে তাকিয়ে আছে। আমি কিছু না বলে দৌড়ে বেরিয়ে এলাম ভাইয়ার কাছে। আর গেলেই আমার কেমন যেন লাগে, বুকের ভেতরটা ধরাস ধরাস করে, অস্থির লাগে। ভাইয়ার গভীরভাবে তাকানো দেখলেই দম বন্ধ হয়ে আসে আমার। ভাইয়া আমাকে সরি বলল, খুশি লাগছে আমার মনটা খুশিতে নেচে ওঠে। নিচে গিয়ে ভাইয়ার জন্য খাবার রেডি করলাম। রেডি করতে ভাইয়া ট্রাউজার আর কালো গেঞ্জি পরে নেমে এলো। চুল হালকা ভেজা, গোসল সেরেছে বোধহয়। ভাইয়ার দিকে তাকাতে হার্টবিট বেড়ে গেল। আমি নিচের দিকে তাকিয়ে আছি। ভাইয়া এসে বসে আমার দিকে তাকিয়ে বলল, তুই খেয়েছিস? আমি মাথা নেড়ে সায় দিলাম। ভাইয়াও খেতে লাগলো। আমি রান্নাঘরে যাব তখনই ভাইয়া ডেকে উঠলো। আমি থমকে দাঁড়িয়ে পড়লাম। তোর পরীক্ষা কেমন হয়েছে? আমি না তাকিয়ে বললাম, ভালো। ভাইয়া বলল, মোটামুটি কেন? ভালো হয়নি? আমি কিছুই বললাম না। ভালো হবে কিভাবে? প্রাইভেট পড়ি না তো, আর পড়ার সময়ও পাই না। রাতে একটু পড়ি, তাও ক্লান্তিতে বেশি পড়তে পারি না। ক্লান্তিতে ঘুম চলে আসে। আজকে তো ইংরেজি গেল। বুঝলাম না, প্রথম দিন ইংরেজি কেন দিল? সবসময় সবার প্রথম পরীক্ষা হয় বাংলা, আর আমাদের হয় ইংরেজি। কপাল আমার।